পার্টি মানে শৃঙ্খলার প্রশ্ন বা গণতান্ত্রিক কেন্দ্রিকতা বুঝতে ওনার সময় লেগেছে। বিশেষ করে লেনিনের সঙ্গে তো উনি 1907 সালে অনেক লেনিনের সঙ্গে উনি আলোচনা করতেই মস্কো গিয়েছিলেন, বিস্তারিত আলোচনা, এমনকি দ্বিতীয় আন্তর্জাতিকের ভিতরে যে আন্তর্জাতিকটা পরবর্তীকালে সংশোধনবাদীরা দখল করে নিয়েছে। আপনারা জানেন প্রথম বিশ্ব কমিউনিস্ট আন্দোলনকে গড়ে তোলার জন্য প্রথম আন্তর্জাতিক তৈরি হলো 1864 মার্ক্সের নেতৃত্বে। মার্ক্সের মৃত্যুর পরে এটা আস্তে আস্তে গুটিয়ে গেছিল। 1889 দ্বিতীয় আন্তর্জাতিক ফ্রেডরিক এঙ্গেলসের নেতৃত্বে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের প্রসার ঘটানো। এই দ্বিতীয় আন্তর্জাতিক এঙ্গেলসের মৃত্যুর পর আস্তে আস্তে এই যে নাম বললাম এডওয়ার্ড বার্নস্টাইন, এরা যখন নেতৃত্বের জায়গাটা ধরে নিল, ওদিকে কাউটস্কি, কিছুটা ট্রটস্কিরও ভূমিকা, সেই সময় ক্রমান্বয়ে যখন দ্বিতীয় আন্তর্জাতিক তার বিপ্লবী চরিত্র হারিয়ে ফেলছে, সংশোধনবাদের রাস্তা, শান্তিপূর্ণ উত্তরণের কথা বলছে, সেই সময় দ্বিতীয় আন্তর্জাতিকের ভিতরে দাঁড়িয়ে দুজন যারা দ্বিতীয় আন্তর্জাতিককে বিপ্লবী রাস্তায় আনবার জন্য লড়েছিলেন, একজন কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিন, আরেকজন রোজা লুক্সেমবার্গ। এবং এরাই যখন বলছে প্রথম বিশ্বযুদ্ধ আসছে, এগিয়ে আসছে, প্রথম বিশ্বযুদ্ধ আসছে 1908, 1909, 10, বোঝা যাচ্ছে যে যুদ্ধের দিকে এগিয়ে চলেছে। রোজা তখন লিখছেন জার্মান শাসকরা, সাম্রাজ্যবাদী জার্মান যে পথ নিয়েছে যুদ্ধ অনিবার্য। লেনিন এবং রোজা লুক্সেমবার্গ বললেন প্রথম বিশ্বযুদ্ধে কোনো দেশের শ্রমিক শ্রেণী সেই দেশের শাসকদের পক্ষে দাঁড়ানো উচিত হবে না, বরঞ্চ এই যুদ্ধ তো সাম্রাজ্যবাদের যুদ্ধ। লেনিন বললেন, রোজা একই কথা বললেন, এই সাম্রাজ্যবাদী যুদ্ধকে দেশে দেশে গৃহযুদ্ধে পরিণত করতে হবে, এটাই আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের দায়িত্ব, সর্বহারাদের দায়িত্ব। এই দুজন বলেছিলেন। ওই যে বললাম না, রোজার সঙ্গে লিবনেক্টো ছিলেন। তাহলে একসাথে লড়াই লড়েছেন সংশোধনবাদের বিরুদ্ধে, বিপ্লবী মতবাদকে রক্ষা করবার জন্য, বিপ্লবী মতবাদকে উন্নততর করার জন্য। কিছু ক্ষেত্রে বিতর্ক, যেমন বললাম এই বিতর্ক যেটা বলতে গিয়ে এই কথাটা বললাম, এখানে উনি বললেন, ওই যে বললাম যে পার্টির মধ্যে একটা একনায়কত্বের সম্ভাবনা, উনি শঙ্কা প্রকাশ করলেন, বললেন এটা ভবিষ্যতে বিপদ হতে পারে। উনি মারা গেলেন 1919, বললাম হত্যা করা হলো। লেনিন কিন্তু তার মৃত্যুর আগে, কমরেড লেনিন মৃত্যুর আগে কিন্তু পার্টির অভ্যন্তরে, রুশ পার্টির মধ্যে কিছু আপনার উপদলীয় কার্যকলাপ ইত্যাদিও লক্ষ্য করলেন। এবং তিনি তখন লক্ষ্য করলেন এমনকি পার্টির মধ্যে একটা কেন্দ্রিকতা, অতিরিক্ত কেন্দ্রিকতার আভাস পাওয়া যাচ্ছে, যেটা কমরেড লেনিন খুব সতর্ক করেছিলেন। বলেছিলেন এটাকে যদি অ্যারেস্ট না করা যায়, এটাকে যদি আটকানো না যায়, তাহলে সমাজতন্ত্রের বিপদ আছে। কমরেড লেনিন বলছি, তাহলে এই অতি কেন্দ্রিকতা, যেমন কেন্দ্রিকতা এবং গণতন্ত্র, এটা ছাড়া কমিউনিস্ট পার্টি হতে পারে না। গণতান্ত্রিক কেন্দ্রিকতা, যার কথা মার্কস এঙ্গেলস মতবাদ প্রতিষ্ঠার সময় বলেছিলেন, লেনিন সবিস্তারে ব্যাখ্যা করেছে। সবচেয়ে বড় গণতন্ত্র সুনিশ্চিত হতে পারে গণতান্ত্রিক কেন্দ্রিকতা, কারণ গণতান্ত্রিক কেন্দ্রিকতা অনেকে গুলিয়ে ফেলেন, মুদ্রা মানে হচ্ছে অবাধ গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের মধ্যে দিয়ে সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে সকলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে কেন্দ্রিকতা। এই দুটোকে মেলালে হচ্ছে গণতান্ত্রিক কেন্দ্র। একমত, এক্ষেত্রে তো কোনো মত পার্থক্য ছিল না। কিন্তু যে সম্ভাবনার কথা তিনি বলেছিলেন, এবং যে সম্ভাবনার কথা বলার জন্য লেনিনের মৃত্যুর পর, এটা ঠিকই রোজা লুক্সেমবার্গকে একদম ব্রাত্য করে দেওয়া হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় ইত্যাদি ঘটনা প্রমাণ করছে লেনিন যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, বা রোজা লুক্সেমবার্গ যে ক্ষেত্রে যে আশঙ্কার কথা বলেছিলেন, সেটা তো পরবর্তীকালে যে বাস্তবায়িত, মানে সত্য বলে প্রমাণিত হয়েছে, কি অস্বীকার করবে। যাই হোক, আমি যেটা বলার জন্য বলছি যে তার বিতর্ক থাকলেও রাষ্ট্র এবং বিপ্লবের যে মার্ক্সীয় শিক্ষা, এই রাষ্ট্র বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় শিক্ষার ক্ষেত্রে সাধারণভাবে লেনিন এবং রোজা লুক্সেমবার্গের মধ্যে কোনো মানে পার্থক্য, ডিফারেন্স যাকে বলে, ছিল না। কিছু বিতর্ক হয়েছিল, যে বিতর্কে তার ভ্রান্তি ছিল, যে ভ্রান্তির জন্যই লেনিন বলেছিলেন এই ভ্রান্তি। আমি দুটো তিনটে বলেছি, যেমন পোল্যান্ডের প্রশ্নে তার ভ্রান্তি ছিল, মেনশেভিকদের সমর্থন করায় ভ্রান্তি ছিল, রুশ বিপ্লব এই রচনায় তিনি ওই আপনার পার্টিতে বিশেষ করে ওই গণতান্ত্রিক কেন্দ্রিকতায় প্রথম দিকে তিনি এটাকে অতি কেন্দ্রিকতা বলে, পরবর্তীকালে তিনি ওই যে বললাম, উনি বললেন আমরা পারিনি, জার্মানি
কমিউনিস্টরা, যার জন্য ওরা বিপদে পড়েছে। কিছু ঘাটতি ঘটেছে, কিছু ভ্রান্তি ঘটেছে, কিছু আবার তিনি সংশোধন করেছেন। দোষে গুণে মানুষ, যে সর্বোপরি কে অস্বীকার করবে, উনি ছিলেন একজন প্রকৃত মার্ক্সবাদী। যেহেতু রোজার নাম রাষ্ট্র বিপ্লবের আলোচনায় লেনিনের সঙ্গে, রাষ্ট্র বিপ্লবের সবচেয়ে বড় অবদান মার্ক্সীয় মতবাদে কমরেড লেনিনের, কিন্তু সমকালীন মার্ক্সবাদী, অসাধারণ মার্ক্সবাদী হিসেবে রোজা লুক্সেমবার্গেরও ভূমিকা ছিল, প্রকৃত বিপ্লবী হিসেবে ভূমিকা ছিল, যে ভূমিকাকে কমরেড লেনিন স্মরণ করতেন, শ্রদ্ধা করতেন। সুতরাং আমরা আজকে আলোচনা করছি, আমার আলোচনার শেষ পর্যায়ে আমি এসে গেছি। এই আলোচনা যেমন নিশ্চিতভাবে সবসময় গুরুত্বপূর্ণ। আমরা যারা মার্ক্সবাদীরা, আমরা তো বিপ্লবের লক্ষ্যে লড়ছি। এই যে আজকে আমরা নির্বাচনী সংগ্রাম করছি, এই যে পৌর নির্বাচন হবে, আসানসোলে হবে সামনের 22 জানুয়ারি, এই লড়াইগুলো আমরা লড়ছি এবং আমরা জানি এই লড়াইটা হচ্ছে নির্বাচন, সংসদীয় ব্যবস্থা। কিন্তু এই নির্বাচনের মধ্যে এমন উপাদান আছে যে উপাদানগুলো আগামী আমাদের বিপ্লবী আন্দোলনকেই তো শক্তিশালী করে, সাহায্য করে। কারণ এর মধ্যে দিয়েই আমরা আমাদের বক্তব্যকে নিয়ে যাই, আমাদের শাসকদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য, সেই বক্তব্যের অসারতা মানুষের কাছে প্রমাণ করি আমরা, এবং সর্বোপরি মানুষ কোনটা এই মুহূর্তে গ্রহণ করছেন এটাও যাচাই করি আমরা। যদিও পশ্চিমবাংলায় অনেক ভোট, এখনকার ভোট প্রকৃত মানুষের মনোভাব যাচাই করার জায়গায় নেই, এর বিরুদ্ধেও আমাদের লড়াই আছে, লড়াই চালাতে হবে। কিন্তু এই সব কিছুই আমরা করছি কমিউনিস্ট হিসেবে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমাদের লক্ষ্যটা কি? ভারতের বুকে সমাজতন্ত্র গড়ে তোলা, শোষণহীন ব্যবস্থা। কিন্তু ভারতের বুকে সমাজতন্ত্র গড়ে তুলতে গেলে ভারতের বুকে গণতান্ত্রিক যে বিপ্লব, প্রকৃত গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি, সামন্ততন্ত্র আজও রয়ে গেছে। তাহলে এই প্রকৃত গণতন্ত্র ভারতের বুকে না প্রতিষ্ঠা করে সমাজতন্ত্রের পথে ভারত যাবে না। এই প্রকৃত গণতন্ত্র ভারতের বুকে গড়ে তুলতে গেলে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব ছাড়া হবে না। এই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে তাই প্রথমে আমাদের করতে হবে গণতান্ত্রিক বিপ্লব। আমরা বলছি জনগণতান্ত্রিক বিপ্লব, পিপুলস ডেমোক্রেটিক রিভলিউশন। এটার মধ্যে দিয়েই ভারত সমাজতন্ত্রের জন্য রাস্তা উন্মুক্ত করবে। আমরা এই লক্ষ্যে লড়াই করছি, কিন্তু এই লক্ষ্যে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের ওই যে রাজনৈতিক ভারসাম্য, শ্রেণী শক্তির ভারসাম্য, এখনো তো ভারতে, পশ্চিমবাংলা সহ সারা ভারতে শ্রেণী শক্তির ভারসাম্য ওদের অনুকূলে, যাদের প্রতিনিধি হচ্ছে বিজেপি, তৃণমূলেরা। হ্যাঁ, বিজেপি সবার থেকে ভয়ঙ্কর, কিন্তু তৃণমূলও তার থেকে কম জায়গা দেখছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে ভারতের যারা শাসক শ্রেণী তাদের পক্ষে এখনো শ্রেণী শক্তির ভারসাম্য রয়ে গেছে। এই ভারসাম্যকে না পাল্টাতে পারলে আপনি সমাজ পরিবর্তনের কথা, ওটা কথার কথা থেকে যাবে, বাস্তবে রূপায়িত হবে না। তাই আমাদের আজকে সমস্ত লক্ষ্য, আমরা নির্বাচন করি, গণসংগঠন করি, সদস্য বাড়াই, তাদের লড়াই চলে, কর্মসূচি চলে, সর্বোপরি মানুষের স্বার্থে লড়াই, পার্টিও পরিচালনা করছে, বামফ্রন্ট, আরও বৃহত্তর ফ্রন্ট করে আমরা লড়াই করছি। সব লড়াইয়ের লক্ষ্য হচ্ছে শ্রেণীশক্তির ভারসাম্য, তাকে এই সমাজ পরিবর্তনের পক্ষে বিপ্লবী শক্তির অনুকূলে ধাপে ধাপে নিয়ে আসে। তাহলে আজকে আমাদের সমস্ত কার্যধারা কিন্তু ভবিষ্যতের যে বৈপ্লবিক পরিবর্তন, সেই লক্ষ্যকে সামনে রেখেই পরিচালিত হচ্ছে। বার্নস্টাইনের সঙ্গে রোজার বিতর্কের এটা একটা জায়গা ছিল। বার্নস্টাইন বলতেন আজকের লড়াইটাই বড় কথা, লক্ষ্য বলে কিছু হয় না। আর রোজা এখানে অসম্ভব সুন্দর ব্যাখ্যা করেছিলেন, বলেছিলেন আজকে আপনি সংস্কারমূলক কাজও যদি করেন, লক্ষ্যটা যদি বিপ্লব থাকে, তাহলে এই কাজটাও বিপ্লবী কাজ, হয়তো সংস্কারমূলক কাজ, এটাই বিপ্লবী কাজ। তাই বলছি আমরা যে কাজই করি এই লক্ষ্য নিয়ে করছি, এবং এই লক্ষ্য নিয়ে আমাদের কার্যধারা পরিচালনার জন্য মার্ক্সীয় রাষ্ট্র বিপ্লবের যে ভাবনা, চিন্তা, এটা সম্পর্কে আমাদের অবহিত থাকা উচিত। এবং সে অবহিত থাকার জন্যেই এই কমরেড নিরুপম সেন মার্ক্সীয় চর্চা কেন্দ্র, কমরেড নিরুপমদার স্মরণে যে স্মারক বক্তৃতায় এবছরে 2021 সালে এই মুহূর্তের খুব প্রাসঙ্গিক বিষয়, সেই প্রাসঙ্গিক বিষয় হিসেবে বিবেচনা করেছেন, আমার নিজের মনে হয়েছে অত্যন্ত উন্নততর ভাবনা। কমরেড, আমরা এই মুহূর্তে ঠিকই একদিকে আমরা কোভিড সংকটের মধ্যে দাঁড়িয়ে আছি, এখন তো ওমিক্রনের কথা বলছি, ইট ইজ থার্ড ওয়েভ,